কেন? কি হবে স্পর্শ করলে? মায়া প্রচণ্ড রেগে গিয়ে বলল, কেন কেন স্পর্শ করবেন আমায়? কে দিয়েছে আপনাকে আমাকে স্পর্শ করার অধিকার? মায়ার কথা শেষ হতেই আরমান হঠাৎ মায়ার কোমরে হাত দিয়ে এক ঝটকায় দেয়ালের সাথে মিশিয়ে ধরল। তারপর দাঁত কিরমির করে মায়ার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এই আরমান শাহরিয়ারকে অধিকার দিতে হয় না, অধিকার ছিনিয়ে নেয়। মায়ার হাত দুটো দেয়ালের সাথে এক হাতে চেপে ধরে আছে আরমান, আর এক হাতে মায়ার কোমরে। আরমানের গরম নিঃশ্বাস মায়ের মুখের ওপর পড়ছে। মায়ের হার্টবিট হঠাৎ করেই বেড়ে গেছে, চোখ দুটো বন্ধ। আরমান ছাড়া কোনো পুরুষ মানুষ ওর সান্নিধ্যে কোনোদিনও আসেনি। মায়াকে প্রথম স্পর্শ করা পুরুষটা হচ্ছে এই আরমান। আবার এই আরমানই সেই পুরুষ যাকে প্রথম দেখেই হৃদয়ের আঙিনায় বসন্তের নরম বাতাস বয়ে গিয়েছিল মায়ার। ওপেন ইউর আইস। মায়ার কী হলো জানা নেই, হঠাৎ ও যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে চোখ খুলে দৃষ্টি রাখলো আরমানের চোখে। আরমান খুব কাছ থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা খুঁজলো যেন মায়ার চোখে। তারপর ধীরে ধীরে আরমানের মুখে খেলে গেল একটা বাঁকা হাসি। হাসিটা বাঁকা হলেও প্রাপ্তির, যেন কাঙ্ক্ষিত কিছু হঠাৎ করে পেয়ে গেছে ও। এরপর আরমান ধীরে ধীরে নিজের হাতের বাঁধন আলগা করে দিল। তারপর স্বাভাবিকভাবেই ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাত ঘড়িটা তুলে নিয়ে পড়তে পড়তে স্বাভাবিক গলায় বলল, যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। মায়া তখনও থমকে দাঁড়িয়েছিল। দেয়ালে ঠেস দিয়ে আরমানের কথায় ঘর থেকে বেরিয়ে এলো যেন। ভীষণ রাগ লাগলো ওর নিজের ওপরই। বিরক্ত লাগলো ওর যে এতক্ষণ আরমান ওর কাছাকাছি ছিল আর ও বাধাও দেয়নি এটা ভেবে। বিরক্ত গলায় মায়া বলল, পারবো না আমি। আমাকে কি কাজের মেয়ে মনে হয় নাকি? আপনার হবু বউ তো এনেছিল পানি, খাননি কেন তখন? হুম, আমার সব কাজ করে দেওয়ার জন্য তো এনেছিলাম তোমাকে, ভুলে গেলে? অনেকদিন হয়েছে ছুটি কাটিয়েছ, এবার আবার নিজের কাজে লেগে পড়ো। হ্যাঁ, এখন অফিসে না গেলেও হবে। অফিস থেকে এক সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে তোমাকে, তবে আমার পার্সোনাল মেয়েটার কাছ থেকে ছুটি দেওয়া হয়নি। বিয়ে করবেন কিছুদিন পর, হবু বউ তো বাড়িতেই আছে। তাই ভালো হবে নিজের হবু বউকে তার স্বামীর কাজগুলো এখন থেকে বুঝে নিতে দিন, না হলে পরে পস্তাতে হবে। আর হবু বউ বাড়িতে থাকতে এখনও আপনার পার্সোনাল মেটকে কিসের প্রয়োজন? বিয়ে? কাকে করবো বিয়ে? আমি তো সেই মেয়েটাকে বিয়ে করে ফেলেছি বহু আগেই, যার নাম হৃদয়ে খোদাই করে রেখেছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেই দিন থেকে। মায়া ভীষণ বিরক্ত হলো আরমানের এমন কথায়। ও বিরক্ত গলাতেই বলল, কে কে সেই মেয়ে যে আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল? ওই মেয়েটা কি মাইশা নয়? সেই মেয়েটা মাইশা কিনা জানি না, তবে আমি সে একবার ছাড়া দ্বিতীয়বার আর তাকে চোখে দেখিনি। অথচ মনে মনে তার কপালের টিপ থেকে পায়ের নূপুর পর্যন্ত সাজিয়ে রেখেছি। সে আমার দেখা নয়, সে আমার প্রতীক্ষার রূপ। ভীষণ তেরা তেরা কথা বলে এই লোক, যা মায়ার মাথার উপর দিয়েই যায়। ও বিরক্ত গলায় বলল, আপনার সাথে কথা বলাই বেকার। মাথা মুন্ডু কি যে বলেন বুঝাই মুশকিল। বিরক্তকর লোক একটা। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না মায়া। গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। আরমান ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, এত তাড়াতাড়ি বিরক্ত হলে হবে জানেমান? এটা তো সবই শুরু। মায়া নিজের মনে বিড়বিড় করে আরমানকে বকতে বকতে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। আরমানকে পানি দিয়ে এসেছিল রুমে, তখন আবারও আদেশ করেছে, তোমাকে হসপিটাল থেকে বাড়ি আনার চক্করের ব্রেকফাস্ট করা হয়নি আমার, তাই যাও খাবার রেডি করো, আমি আসছি। রুবি বলেছিল স্যার নিচে আসার আগেই ও রেডি করে দেবে খাবার, ও যেন রেস্ট নেয়। মায়া বলেছে না থাক, এটা ওর কাজ, তাই ও নিজেই করবে। ওর শরীরটা এখনও দুর্বল লাগছে, তাই এখন বিড়বিড় করতে করতে খাবার বাড়ছে আরমানের জন্য। মায়ার এই অবস্থাতেও মায়াকে কাজ করাচ্ছে আরমান, আর তাই মায়ার ভীষণ রাগ হচ্ছে আরমানের উপরে। কিন্তু বোকা মায়া খেয়ালই নেই যে এই কাজ এবং আরমানকে বকার ধ্যানে থাকাই নিজের বাবার মৃত্যুর শোক থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। নিষ্ঠুর লোক একটা। দেখলো আজকে কিছুক্ষণ আগে হসপিটাল থেকে এলাম, একটুও মায়া দয়া নেই মনে। নিষ্ঠুর পাষাণ। গালাগালি দেওয়া শেষ হলে আমি কি খেতে বুঝতে পারি? হঠাৎ নিজের কানের কাছে আরমানের গম্ভীর গলার আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠল মায়া। হাতে ছিল স্যুপের গরম বাটি, সেটাও কেঁপে উঠে পড়ে যেতে নিল। কিন্তু তার আগেই আরমান মায়ার হাতে হাত দিয়ে আগলে নিল বাটিটা। দ্বিতীয়বার কেঁপে উঠল মায়া আরমানের ছোঁয়ায়, আর সেটা স্পষ্ট অনুভব করলো আরমান।
উম হুম। হঠাৎ কারণ নকল কাশির শব্দে ঘুরে তাকালো আরমান ও মায়া। দেখলো আবির তার 32টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আরমান মায়াকে পাশ কাটিয়ে চেয়ারে বসে গেল। মায়া কিছুটা লজ্জা পেল আবিরের এমন হাসি দেখে। সাথে আরমানের ওপর প্রচণ্ড রাগ হলো। হঠাৎ হঠাৎ এই বেহায়া লোকটা তার এত কাছে চলে আসছে কেন? বাড়ি ভর্তি মানুষজন, যদি কেউ দেখে ফেলে তখন তো মায়াকেই দুশ্চরিত্রা বানিয়ে দেবে। বলছি আমিও কিছু খাইনি সকাল থেকে, আমার কপালেও কি কিছু খাবার জুটবে? আবিরের পেছন থেকে সামিরাও বলে উঠল, আর আমারও। তোমরা বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। এরপর মায়া ওদের দুজনকেও খাবার বেড়ে দিল। আরমান গম্ভীর গলায় বলল, আপনি খেয়ে নিন মিস, না খেয়ে আবারও প্রেশার ফল করলে এবার আর হসপিটালে নিয়ে যাব না কিন্তু। আবির ও সামিরা বিস্ফোরিত চোখে তাকালো আরমানের দিকে। আবিরের গলায় তো খাবার আটকে গিয়ে খুব জোরে বিষম খেলো, কাশতে শুরু করলো। যেই আরমান কোনোদিন কেউ খেলো কি না না খেলো তার খোঁজ রাখে না, সে আজ ঘুরিয়ে পেঁচিয়ে মায়াকে খেতে বলছে। এতে অবাক হওয়ারই কথা। আবির এখনও কাশছে, আর এদিকে এই সুযোগ সামিরা হাতছাড়া করার মেয়ে নয়। ও শুরু করলো আবিরের পিঠে ইচ্ছে মতো কিলচড় দিতে, সাথে মুখে বলছে, 60, 60, 70, 80, 90, 100, 110। আর মেরে মেরে গুনতে পারল না সামিরা। তার আগেই রুবি ছুটে এসে সামিরার হাত ধরে থামিয়ে দিল, আর মায়া এসে তাড়াতাড়ি পানি দিল। আবির পানি খেয়ে কিছুটা ধাতস্থ করলো নিজেকে। রুবি চিন্তিত সুরে সামিরার উদ্দেশ্য করে বলল, আরে এ সময় কেউ এইভাবে মারে? এতে হিতে বিপরীত হয়ে যাবে তো। থ্যাঙ্কস রুবি ডার্লিং, তুমি আজ না আসলে এই শামুকের বাচ্চা শামুক আমাকে মেরেই ফেলতো। আবুল ভাইয়া আমাকে একদম শামুক বললে? এই এক মিনিট। তুমি রুবি আপুকে কি বললে? রুবি ডার্লিং? মায়াও অবাক হলো আবিরের মুখে ডার্লিং শুনে। আবির বুঝলো ইমোশন লুকাতে না পেরে ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে। দেখলো রুবি কটমট করে তাকিয়ে আছে মিথ্যা রাগ দেখে। মিথ্যা মনে হচ্ছে কারণ লজ্জায় রুবির গাল লাল হয়ে আছে। আবির কিছুটা বোকা বোকা হেসে বলল, ডার্লিং বলেছি কারণ তুই রাক্ষসী মহিলার মতো আমায় মারছিলি, আর রুবি এসে রাজকুমারের মতো আমাকে বাঁচিয়েছে। আবারও সামিরা অবাক গলায় বলল, আবার রাজকুমারীও বলছে? শুনলে আপু? রুবি আর থাকতেই পারলো না এখানে। বেচারি লজ্জায় কেটে পড়লো ওখান থেকে। এদিকে ধমকে উঠলো আরমান। খাবার টাইমে এত ডিস্টার্ব ভাল লাগে না, থামবি তোরা? চুপ হয়ে গেল সবাই, যে যার মতো খেতে শুরু করলো। আর আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, আর তোমাকে কি বললাম, শুনতে পাওনি? খেয়ে নিতে বললাম তো। আপনাকে এতটা চিন্তা না করলেও চলবে। সামিরা দাঁত বের করে হেসে বলল, আসলে ভাইয়া মায়া আপুর খাওয়া অনেক আগেই হয়ে গেছে, বাড়িতে এসেই ছোট আম্মু খাইয়ে দিয়েছে। আরমান কোনো জবাব দিল না এই কথার। আর এদিকে আবির আরমানের দিকে তাকিয়ে দুষ্টু হাসি হাসছে। ও সেই দিকে পাত্তা না দিয়ে চুপচাপ নিজের খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। তারপর আবারও মায়াকে উদ্দেশ্য করে বলল, দুপুরে লাঞ্চটা পাঠিয়ে দেবেন অফিসে, আর হ্যাঁ, রান্নাটা নিজে করবেন, ঠিক টাইমে যেন পৌঁছে যায়। 2 দিন পর কেটে গেছে 2 দিন। মায়া এই 2 দিনে নিজেকে আরও কিছুটা শক্ত করে তুলেছে। ওর চাচি ওকে অনেক কটু কথা শুনিয়েছে। আরমানের সাথে ডিভোর্স হওয়ার পরও আরমানদের বাড়িতে থাকার জন্য শাসিয়েছে ওকে। ওর যেন আর আরমানের জীবনে ঢোকার চেষ্টা না করে। ওনার মেয়েটা সুখী হতে চলেছে। মায়া যেন ওনার মেয়ের সুখের পথে কাটা হয়ে না থাকে। মায়াও নিজেকে ছোট করে জানিয়েছে ওই বাড়িতে 1 মাস কাজ করার জন্য এসেছিল, তার বেশি কিছু না। আরমানের সাথে চুক্তি হয়ে আছে ওর 1 মাসের। 1 মাস শেষ হলেই ও নিজেই এই বাড়ি থেকে চলে যাবে, থাকবে না ওনার মেয়ের সুখের পথে কাটা হয়ে। ড্রয়িং রুমে সোফায় সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছে। সময়টা সন্ধ্যা 7টার দিকে। আরমানের বাবা চাচাও অফিস থেকে চলে এসেছে। আরমান আর আবির এখনও আসেনি। মায়া সবার জন্য চা এবং হালকা নাস্তা নিয়ে আসলো। এখন মা এই বাড়ির বেশিরভাগ কাজই করে আঞ্জুমা বেগমের সাথে, আর ওর চাচি তো আছেই। সেই দিন মায়ের সাথে কাজের মেয়ের মতোই ব্যবহার করে। এমন ব্যবহার হয়তো এই বাড়ির মানুষগুলোও করে না। হ্যাঁ, সাবিনা বেগমও খারাপ ব্যবহার করে না ওদের সাথে, কারণ ওনাকে আরমানের বাবা খুব ভালোভাবে বুঝিয়েছে যে মায়াকে ওদের দরকার, ওদের অফিসের জন্য। মায়ার হাতের ডিজাইন অনেক ভালো, ওর জন্য অনেক প্রফিট হয়েছে, ভবিষ্যতে আরও হবে। তাই উনি যেন মায়ের সাথে খারাপ ব্যবহার না করে। মায়া একে একে সবার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে সোফার এক পাশে সবাই যে যার মতো গল্প করতে করতে চায়ে চুমুক দিচ্ছে। আর এদিকে মুনজিলা বেগম নিজের মেয়ের তারিফ করতে ব্যস্ত। আমার মেয়েটাও খুব ভালো নাস্তা বানায়।
রান্নাও ভালোই করে, তবে একমাত্র মেয়ে তো, তাই কখনো রান্না করতে দেইনি। সামিরা কিছুটা ভাবুক সুরে প্রশ্ন করলো। আচ্ছা আন্টি, একমাত্র মেয়ে তাই কখনো রান্না করতে দেয়নি, তাহলে মাইশা আপু রান্না কিভাবে শিখলো? সামিরার কথায় উনি কিছুটা থতমত খেয়ে গেল। উনি আমতামতা করে বলে উঠলেন, না মানে আগে ও করতো রান্না, তখন শিখেছে, আর এখন আর করতে দেই না আমি। সামিরা দাঁত বের করে হেসে বলল, ও আচ্ছা। সামিরা, মাইশাকে আপু বলছো কেন? ভাবি বলতে পারো তো। সামিরা মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, মম, আগে ভাইয়ার সাথে বিয়েটা হয়ে যাক, তারপর থেকে অবশ্যই ভাবি রাখবি। এখন কেমন জানি একটা লাগে। সামিরার এই কথার প্রত্যুত্তরে সাবিনা বেগম কিছু বলবেন তার আগেই হঠাৎ কেউ ওনার দুই চোখে হাত দিয়ে ধরলো। উনি কিছু বলবে তার আগেই সামিরা উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ছোট ভাইয়া! ও মাই আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। মিসেস সাবিনা বেগমের চোখ ধরে রাখা ছেলেটি বিরক্ত গলায় বলে উঠল, দিলি তো আমার প্ল্যানটার 12টা বাজিয়ে। ধ্যাত, ভালো লাগে না। আঞ্জুমা বেগম ছুটে এসে জড়িয়ে ধরলেন ছেলেটাকে। আব্বু তুই এভাবে হঠাৎ করে বলে আসবি তো? ছেলেটিও আঞ্জুমা বেগমকে জড়িয়ে ধরে বললেন, আম্মু বলে আসলে কি আর এই সারপ্রাইজটা পেতে? ছেলেটা হচ্ছে এবারের ছোট ছেলে, মানোয়ার এবং আঞ্জুম বেগমের একমাত্র ছেলে আয়ান শাহরিয়ার। আয়ান তার আম্মুর চোখের পানি মুছে বড় আম্মুকে জড়িয়ে ধরল। ওনার চোখেও খুশির পানি। এরই মধ্যে সামিরা ছুটে এসে নিজের মম এবং ছোট ভাইয়ের মাঝে ঠেলে ঠুলে ঢোকার চেষ্টা করলো। এতে বিরক্ত হয়ে সাবিনা বেগম ছেড়ে দিলেন আয়ানকে। তারপর সামিরাকে ধমকে উঠে বললেন, সব সময় আমার বাঁদরামি করো কেন তুমি? ততক্ষণে সামিরা নিজের ছোট ভাইয়াকে জড়িয়ে ধরেছে। ওর মমকে 32টা দাঁত দেখিয়ে বলল, কারণ আমি বাদর তাই, আর আগেই বলেছি তোমরা আমার মম ড্যাড, তাহলে। আর কিছু বলল না। থেমে গিয়ে দুষ্টু হাসি হাসলো ওর মায়ের দিকে তাকিয়ে। সাবিনা বেগম বিরক্ত হলেন ভীষণ। আয়ান একে একে বাবা চাচাকেও জড়িয়ে ধরলো। এরপর সাবিনা বেগম আয়ানকে উদ্দেশ্য করে বলল, হায়ান বেটা, তোমার হবু ভাবির সাথে দেখা করবে না, যার কথা বলেছিলাম আমি তোমাকে? হ্যাঁ বড় আম্মু, অবশ্যই দেখা করব। কোথায় সেই হবু ভাবি? তাকে দেখার জন্যই তো হঠাৎ করে এত দূর কাউকে কিছু না জানিয়েই চলে এলাম। আমার ভাইয়ের এতদিনের ভালোবাসা, যাকে সে পাগলের মতো খুঁজছে, তাকে দেখার জন্যই তো আসা। সবাই মাইশার দিকে তাকাতেই দেখলো মাইশা ঘোমটা দিয়ে নিজের মুখটা আড়াল করার চেষ্টা করছে। কেমন যেন তার মায়ের পিছনে লুকিয়ে পড়ার চেষ্টা করছে। এটা দেখে সবাই কিছুটা অবাক হলো। সাবিনা বেগম মাইশার কাছে এগিয়ে এসে বলল, এ কি মাইশা, তুমি এভাবে ঘোমটা দিয়ে রেখেছো কেন? মুনজিলা বেগম কিছুটা হাসার চেষ্টা করে বলল, আমার মাইশা মনে হচ্ছে লজ্জা পাচ্ছে এইভাবে একটা অন্য ছেলের সামনে আসতে। আরে ও অন্য কেউ না, ও তো এবারই ছোট ছেলে, আঞ্জুমার ছেলেও। মাইশা এসো, পরিচয় করিয়ে দিই তোমার দেওরের সাথে। কথাটা বলেই উনি মাইশাকে উঠে দাঁড় করিয়ে ওর ঘোমটাটা সরিয়ে দিল। আয়ান হাসি মুখে বলল, আরে ভাবি, আপনি লজ্জা। তুমি? নিজের পুরো কথা শেষ না করেই তুমি বলেই চিৎকার করে উঠল আয়ান। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। হাসি হাসি মুখটা চুপসে গেল ওর। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। হবু ভাবির জায়গায় যে নিজের 3 বছরের ভালোবাসা মাইশাকে দেখবে কখনো কল্পনাও করেনি আয়ান। পুরো থমকে গেছে ও। আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেছে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। মিসেস সাবিনা বেগম হতবাক হয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আয়ন বেটা, তুমি মাইশাকে আগে থেকে চেনো? কিন্তু কিভাবে? তুমি তো আজ অনেক বছর ধরে লন্ডনে ছিলে পড়াশোনার জন্য। বাড়ির সবাইও ভীষণ অবাক হয়েছে আয়ান মাইশাকে আগে থেকে চেনে এটা বুঝতে পেরে। আয়ান তখনও যেন এই দুনিয়ায় নেই। মাইশা তাড়াতাড়ি উত্তর দিল, আমরা বন্ধু, মানে আসলে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি। ফেসবুকে পরিচয় হয়েছিল, তখন থেকেই আমরা টুকটাক বন্ধু হিসেবে কথা বলি। তবে আয়ান আমাকে এখানে দেখে আমিও ভীষণ অবাক হয়েছিলাম, তোমারই মতো। তুমি যে এই বাড়ির ছেলে তা আমি জানতাম না। মাইশা শেষের কথাগুলো আয়ানকে উদ্দেশ্য করে বলল। আয়ান শুধু অবাক হয়ে মাইশার কথাগুলো শুনল। কি হচ্ছে ওর সাথে ও যেন নিজেই বুঝতে পারছে না। ও আচ্ছা, তাই বলো। তাই ভাবছি যে ও এত বছর দেশে ছিল, কিন্তু তোমাকে কিভাবে চেনে। এখন বুঝলাম। যাও, তোমার তো এবার অনেক ভালো হলো মাইশা, তুমি আমাদের বাড়িতে একটা বন্ধুও পেয়ে গেলে। মাইশা নিজের মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ মম, তুমি একদম ঠিক বলেছ। আমি তো আশাই করিনি যে এইভাবে আয়নকে এখানে দেখতে পাবো।
আয়ান তখনও বিস্মিত নজরে দেখে চলেছে মাইশাকে, যেন এই মাইশা ওর বড্ড অচেনা। হঠাৎ কেউ একজন ছুটে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো আয়ানকে। হেই ব্রো, তুই কোথায় আসলি? আমি তো পুরাই অবাক তোকে দেখে। এটা আবির ছাড়া আর কেউ না। আবিরই জড়িয়ে ধরেছে আয়ানকে, আর কথাগুলো আবিরই বলল। আবির আয়ানকে ছেড়ে দিয়ে বলল, ভালো আছি ব্রো। ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু নিজের জন্যই যে এত বড় সারপ্রাইজ বাড়িতে অপেক্ষা করছে কল্পনাও করিনি। আয়ান শেষের কথাটা মাইশার দিকে তাকিয়ে বলল, তারপর আঞ্জুমা বেগমের উদ্দেশ্যে বলল, আম্মু, আমি রুমে গেলাম, লাগেজগুলো পাঠিয়ে দিও, ভীষণ ক্লান্ত লাগছে। আবার পরে কথা হবে সবার সাথে। কথাগুলো গম্ভীর গলায় বলে, আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গম্ভীর মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আয়ান। সবাই ভীষণ অবাক হলো আয়ানকে হঠাৎ করেই পাল্টে যেতে দেখে। ও ভীষণ হাসি খুশি প্রাণবন্ত একটা ছেলে, কিন্তু মাইশাকে দেখার পরপরই চুপসে গেল ও। আবির তো অবাক হয়েই বলল, কি হলো ব্যাপারটা? হাসি খুশি ছেলেটা লন্ডন গিয়ে এমন গোমরামুখু হয়ে গেল কিভাবে? আরে ভাইয়া তো এরকমই আছে, এসে থেকেও সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ মাইশা আপুর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার মুখটা বাংলার পাঁচের মতো করে নিল। আবির দাঁত কেলিয়ে বলল, বুঝলি শামুক, তাহলে আমার মনে হয় আয়নের হয়তো মাইশাকে বড় ভাবি হিসেবে পছন্দ হয়নি। এটা শুনে বেচারি মাইশার মুখটা চুপসে গেল। মিসেস সাবিনা বেগম বললেন, তোমরা একটু বেশিই ভাবছো। ও এত দূর থেকে জার্নি করে এসেছে, তাই কিছুটা ক্লান্ত। একটু রেস্ট নিতে দাও, দেখবে ও আবার আগের মতো হয়ে যাবে। আরে আন্টি, আপনি তো দেখছি সিরিয়াস হয়ে যাচ্ছেন। আমি তো মজা করছিলাম। বুঝেছি, তোমাদের মজা করা ছাড়া আর আছেই বাকি। আঞ্জুমা, এখনো দাঁড়িয়ে এখানে কেন? যা ছেলেটার জন্য খাবারের ব্যবস্থা করো। এতদিন পর ছেলেটা এলো আর তুই এভাবে দাঁড়িয়ে আছিস? আঞ্জুমা বেগম অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। ওনার ভীষণ খটকা লাগলো আয়ানের এমন হঠাৎ পরিবর্তন দেখে। সবই তো ঠিক ছিল, কিন্তু মাইশাকে দেখার পরই কেমন যেন চুপসে গেল। উনি ওনার ছেলেকে খুব ভালো করে চেনে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তার ছেলের হঠাৎ এমন করার পেছনে। অন্যমনস্ক হয়ে নিজের ছেলের বিষয়ে ভাবছিলেন উনি। সাবিনা বেগমের কথায় ধ্যান ভাঙল। ভাবি যাচ্ছি বলেই উনি চলে গেলেন আয়ানের জন্য খাবারের ব্যবস্থা করতে। এদিকে আয়ান ওর রুমে সোফায় বসে আছে, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, এখনও পরনের পোশাকটাও পাল্টায়নি। দুইজন এসে ওর লাগেজগুলো দিয়ে গেল, কিন্তু তাতেও কোনো হেলদোল নেই। তুমি যে এই শাড়িয়ার পরিবারের ছেলে, সেটা তো কই আগে বলনি তো। একটা চেনা অথচ অচেনা রূপের মেয়েলি কণ্ঠস্বর শুনে আয়ান মুখ তুলে তাকালো দরজার দিকে, দেখলো মাইশা দাঁড়িয়ে আছে ওখানে। আয়ান গম্ভীর গলায় বলল, কেন? আগে জানলে আমার সাথে ব্রেকআপ করতে না বুঝে? যদিও ব্রেকআপ তুমি করেছো, আমি না। মাইশা মুচকি হাসি দিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, জানলেও কিছু করার ছিল না, তবুও ব্রেকআপ করতাম আমি। কারণ এত বড় সুযোগ কিভাবে হাতছাড়া করি বলো? তোমার থেকে তোমার বড় ভাইয়ের নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা, পাওয়ার সব কিছুই বেশি। কথাগুলো বলতে বলতে সোফায় আয়নের পাশে এসে বসলো, কিছুটা গা ঘেঁষে। তারপর আয়ানের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস গলায় বলল, এমনকি তোমার থেকেও ভীষণ হ্যান্ডসাম, দেখতেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। এরপর ওর কানের কাছ থেকে মুখ সরিয়ে নিয়ে এসে স্বাভাবিক গলায় বলল, আর এমনিতেও আমি তোমার ভাইয়ের কাছে যাইনি, তোমার ভাই আমার কাছে এসে ধরা দিয়েছে। আমাকে নাকি তোমার ভাই অনেক বছর আগে থেকেই ভালোবাসে। আমি ছোটতেই ওনার জান বাঁচিয়েছিলাম তাই। আর তোমার বড় আম্মু নিজে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে তোমার বড় ভাইয়ের বউ করার জন্য। আমার মা বাবাও রাজি, তাই ভাবলাম বিয়েটা করেই নিই। আয়ানের পুরো শরীর রাগে থরথর করে কাঁপছে। মাইশার প্রতিটা কথা ওর হৃদয়কে পুড়িয়ে দিচ্ছে যেন। না, আর সহ্য করতে পারলো না আয়ান। রাগে এক হাত দিয়ে সোফায় ওর পাশে বসে থাকা মাইশার গলা চেপে ধরে সোফার সাথে ঠেসে লাগিয়ে দিল। মাইশা ছটফট করতে শুরু করলো, দুই হাত দিয়ে আয়ানের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু না, পারল না। একটা স্বাস্থ্যবান পুরুষ মানুষের কাছে ওর চেষ্টা বৃথা। মাইশার শ্বাস বন্ধ হয়ে আসছে, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। ধীরে ধীরে ওর চোখ লাল হয়ে গেল, চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আয়ান রাগে হিসিয়ে বলছে, কেন করলি তুই আমার সাথে এমন? কি দিইনি তোকে? হ্যাঁ, কে দিইনি তোকে? আজ পর্যন্ত তোর একটাও ইচ্ছা অপূর্ণ রাখিনি। বাপ ভাইয়ের দেওয়া আমার হাত খরচের টাকা দিয়ে তোর সব স্বপ্ন পূরণ করেছি। যখন যেইটা চেয়েছিস সেটাই দেওয়ার চেষ্টা করেছি। আর আজ আমার বড় ভাইয়ের টাকা দেখে আমাকে ছেড়ে আমার বড় ভাইয়ের পেছনে পড়েছিস? না, এটা আমি কখনোই হতে দেব না। তুই শুধু আমার,
তুই শুধুই আমার, কিছুতেই তোকে আমি অন্য কারো হতে দেব না। কথাগুলো বলতে বলতেই চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল আয়ানের। মাইশার এবার দম বন্ধ হয়ে আসছে দেখে ঝটকা দিয়ে ছেড়ে দিল আয়ান। মাইশা সোফার হ্যান্ডেলের কাছে গিয়ে পড়ল, হাঁপাতে শুরু করেছে ও। আয়ান উঠে গিয়ে জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে বাড়িয়ে দিল মাইশার দিকে। কিছুক্ষণ আগে একজন স্টাফ দিয়েছিল পানি আয়নের রুমে। মাইশা পানিটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল, তারপর সোফায় নিজের শরীরটাকে এলিয়ে দিল। আয়ান ধীরে সুস্থে সোফায় মাইশার পাশে গিয়ে বসলো। তারপর মাইশার মাথাটা নিজের কাঁধে নিয়ে এক হাত দিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরল। মাইশা নিজের শরীরের ভর ছেড়ে দিল আয়নের উপর। বেচারি এখনও বড় বড় করে শ্বাস নিচ্ছে, আর একটু যদি আয়ন ধরে থাকতো তাহলে নির্ঘাত ও এতক্ষণে পরপারে পাখি জমাতো। সরি, তোমাকে ইচ্ছে করে আঘাত করতে চাইনি, আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। দেখো, পাগলামি করো না। হ্যাঁ, আমিও আমাদের বিজনেসে জয়েন করব। এই যে বাড়িটা দেখছো, এটাতে আমার অধিকার আছে, ঠিক যতটা বড় ভাইয়ের আছে। তোমাকে কিছু বলতে হবে না, আমি বাড়ির সবার সাথে কথা বলবো, সবাই বুঝবে ব্যাপারটা। ভাইয়াও রাগ করবে না জানি, খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে তোমাকে। না, কিছুতেই না, কাউকে কিছু জানাবে না তুমি। আমি চাই না তোমার হতে। আমার তো ওই আরমান শাহরিয়ার কি চাই। আয়ান রাগে সেন্টার টেবিলে থাকা জগটা তুলে আছাড় মারল মেঝেতে। সাথে সাথে ভেঙে চুরমার হয়ে বিকট একটা আওয়াজ হলো, আর সেই আওয়াজে কেঁপে উঠল মাইশা। চিৎকার দিয়ে বলে উঠল, আরমান, আরমান, আরমান! কি আছে ওই আরমানের মধ্যে? হ্যাঁ, কি আছে যে আরমানের মধ্যে? আমাদের 3 বছরের সম্পর্ককে তুমি এইভাবে পায়ে ঠেলছো। কিছুতে আমি ওই বিয়ে হতে দেব না, কিছুতেই না। সবাইকে সবকিছু জানিয়ে দেব আমি। হ্যাঁ, সব কিছু জানিয়ে দেব। মাইশা মুচকি হেসে বলল, জানিয়ে দেবে? ঠিক আছে, জানিয়ে দাও। সবাইকে জানিয়ে দিলেও আমি তোমার হব না কিছুতেই। আর তুমি তোমার বড় ভাইয়ের কথা একবারও ভাববে না? তুমি আমাকে ভালোবেসেছো 3 বছর ধরে, আর তোমার ভাই আমাকে ভালোবেসেছে 10 বছর ধরে। শুনেছি পাগলের মতো খুঁজেছে আমি। তার এত বছরের অনুভূতির কথা ভাববে না? শুনেছি তোমার বড় ভাই নাকি তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার জন্য নিজের জানটাও দিয়ে দিতে পারে। আর তুমি তুমি তার এত বছরের ভালোবাসার মানুষটাকে কেড়ে নেবে? তোমার ভাই মানতে পারবে তো এটা? ভাবো তো, এই 3 বছরের সম্পর্কে তোমার যদি এতটাই কষ্ট হয়, তাহলে তোমার ভাই যে আমাকে 10 বছর ধরে ভালোবেসেছে, তাহলে তার কতটা কষ্ট হবে। শুনলাম আমার জন্য নাকি মায়াকেও মানেনি বউ হিসেবে, তাকেও ডিভোর্স দিয়ে দিয়েছে। তাহলে এত কিছুর পরেও পারবে তুমি তোমার ভাইয়ের সাথে বেইমানি করতে? মাইশার কথাগুলো শুনে আয়ানের রাগী মুখ ধীরে ধীরে অসহায়ে পরিণত হলো। মাইশা বুঝলো ওর কথাগুলো ঠিক জায়গায় গিয়ে লেগেছে। ও একটা বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। তারপর আবারও বলল, ঠিক আছে, তুমি যদি চাও তোমার বড় ভাই কষ্ট পাক, তাহলে জানিয়ে দাও সবাইকে। কিন্তু মাথায় রাখবে, ঠিক এখন তুমি যতটা কষ্ট পাচ্ছ তার থেকেও 1000 গুণ কষ্ট পাবে তোমার ভাই। ঠিক এখন যতটা ভেঙে চুরমার হচ্ছে তুমি, তার থেকেও বেশি তোমার ভাইও ভেঙে চুরমার হয়ে যাবে। কথাগুলো বলে এক নজর আয়ানের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল মাইশা। ও খুব ভালো করে চেনে আয়ানকে, ওর কথাগুলো ঠিকই কাজে দেবে। এদিকে আয়ান অসহায় চোখে তাকিয়ে থাকলো মেঝের দিকে। হ্যাঁ, ঠিকই বলছে মাইশা, আরমান সেই 10 বছর ধরে ভালোবাসে তার মায়াবতীকে। আর এটা এবারই সবাই জানে। অনেক পাগলামি করেছে ও সেই মেয়ের জন্য, আর আজ ভাগ্যের নির্মম পরিহাসে সেই মেয়ে হচ্ছে মাইশা, যার সাথে আয়ানের 3 বছরের সম্পর্ক। হ্যাঁ, ফেসবুকে পরিচয় হয়েছিল ওদের। একে অপরের পোস্টে লাইক, কমেন্টের রিপ্লাই, এরপর টুকটাক মেসেজে কথা বলা। তারপর শুরু হয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে গড়ে ওঠে ভালোবাসা। আর আজ সেই 3 বছরের ভালোবাসা হেরে গেল ওর ভাইয়ের 10 বছরের ভালোবাসার কাছে। হ্যাঁ, জেদের বসে প্রথমে সবাইকে জানিয়ে মাইশাকে বিয়ে করবে বললেও ও এখন স্পষ্ট বুঝতে পারছে এটা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। ও এত বড় বিশ্বাসঘাতকতা কিছুতেই করতে পারবে না ওর ভাইয়ের সাথে। ও নিজের চোখে দেখেছে সেই মেয়ের জন্য ভাইকে ছটফট করতে। অনেক জায়গায় পাগলের মতো খুঁজে বেরিয়েছে মেয়েটাকে। না, এটাও কিছুতেই পারবে না। ওর বড় ভাইয়াকে কিছুতেই কষ্ট দিতে পারবে না ও। কারোর পায়ের আওয়াজে মুখ তুলে তাকালো আয়ান। দেখলো ওর আম্মু এসেছে রুমে, হাতে খাবারের প্লেট। আয়ান তাড়াতাড়ি ওর চোখের পানিগুলো 2 হাত দিয়ে মুছে নিল। হ্যাঁ, এতক্ষণ কথাগুলো ভাবতে ভাবতে চোখ থেকে পানি পড়ছিল ওর। সবাই বলে ছেলেদের কান্না মানায় না, কিন্তু কেউ ভাবে না যখন হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, সেটা তো ছেলে হোক বা মেয়ে, রক্ত তো একই রকম ঝরে। পুরুষ বলে কি তার কষ্টের কোনো শব্দ হবে না?
আয়ান মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আরে আম্মু, এসো এসো বসো। আজ আমি তোমার হাতে খাবো, কতদিন খাইনি তোমার হাতে। আঞ্জুমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবারের থালাটা সোফার সামনের টেবিলটায় রেখে আয়ানের পাশে বসলো। তারপর ছেলেকে টেনে নিজের কোলে মাথা দিয়ে শুইয়ে দিলেন। তারপর মাথায় আদরের স্পর্শে হাত বুলিয়ে দিতে শুরু করলেন। আয়ানও নিজের গর্ভধারিণী মায়ের স্নেহ পেয়ে আরও ভেঙে পড়লো যেন। আবারও চোখ থেকে বেরিয়ে এলো অবাধ্য নোনা জল, আর সেগুলো লুকাতে মায়ের কোলে মুখ গুজল আয়ান। ভালোবাসিস মাইশাকে, তাই তো? আয়ান তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে বসলো। তারপর মুখে হাসি আনার চেষ্টা করে বলল, কী সব বলছো আম্মু? তোমাদের সবাইকে এতদিন পর দেখে ইমোশনাল হয়ে পড়েছে। আর মাইশা আমার ভালো বন্ধু হয়। আঞ্জুমা বেগম স্নেহ মাখা কণ্ঠে বলে উঠল, আমি তোর আম্মু আয়ান, 10 মাস গর্ভে ধারণ করেছি তোকে। সবার চোখে ফাঁকি দিতে পারলেও নিজের মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। আঞ্জুমা বেগমের এমন কথায় আয়ান যেন নিজেকে ধরে রাখতে পারল না। আরও ভেঙে পড়ল ও। আবারও মায়ের কোলে শুয়ে পড়ে কোমর জড়িয়ে ধরে। কোলে মুখ গুজে হু হু করে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, ভীষণ ভালোবাসি আম্মু, ভীষণ ভালোবাসি। ওকে ছাড়া বাঁচতে পারবো না আমি। আঞ্জুমা বেগম কিছুক্ষণ কাঁদতে দিলেন ছেলেকে। ছেলের কষ্ট দেখে নিজের চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল আঞ্জুমা বেগমের। স্নেহভরা স্পর্শে হাত বুলিয়ে দিতে থাকলেন ছেলের মাথায়। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা হতে পারে না আব্বু। মাইশার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আরমানের। আর সবাই জানে আরমান মাইশাকে 10 বছর থেকে ভালোবাসে। আর তোর জন্য আমি একটা খাঁটি মেয়ে ঠিক করে রেখেছি। তাকে তোর আব্বুর খুব পছন্দ। আর সত্যি বলতে মাইশা মেয়েটাকে আমার একটুও পছন্দ না। তাই চেষ্টা কর মাইশাকে। কথাটা শেষ করলেন না আঞ্জুমা বেগম। দরজার দিক থেকে চোখ পড়তে থেমে গেলেন উনি। দরজার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আরমান। আয়ান নিজের কান্না থামিয়ে দিয়ে তার আম্মুর কথাই শুনছিল, কিন্তু হঠাৎ ওর আম্মুকে থেমে যেতে দেখে মুখ তুলে তাকালো। দেখলো ওর আম্মু ঘাবড়ানো চেহারা নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আয়ানও ঘুরে তাকালো দরজার দিকে। আরমানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে নিজেও চমকে উঠে বসলো ও। তাড়াতাড়ি 2 হাত দিয়ে চোখের পানি মুছে নিল ও। আয়ান সোফা ছেড়ে উঠে তাড়াতাড়ি আরমানকে জড়িয়ে ধরল। কেমন আছো ভাইয়া? আরমান তখনও শান্ত নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আয়ানের জড়িয়ে ধরার সত্ত্বেও আরমান ধরেনি। এতে আয়ান একটু ভয় পেল ভিতরে ভিতরে। আরমান শান্ত ভঙ্গিতে ছাড়িয়ে নিল আয়ানকে। তারপর ওর চোখে চোখ রেখে গম্ভীর গলায় প্রশ্ন করল, কি হয়েছে? কাঁদছিলি কেন তুই? আয়ান জোর করে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আরে হো কিছু না ভাইয়া, অনেকদিন পর তোমাদের সবাইকে দেখলাম তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছে। আরমান গম্ভীর গলাতে বলল, আয়ান, তুই কিন্তু জানিস মিথ্যা বলা আমি একদম পছন্দ করি না। আরমানের এই কথা শুনে আয়ান নিজের মাথা নিচু করে নেয়। মাথা নিচু রেখে ও ধীরে ধীরে বলে, ভালোবাসি একজনকে, 3 বছরের সম্পর্ক, কিন্তু তার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। এখন সেও এই বিয়েতে রাজি। কি সে মেয়ে যে আয়ান শাহরিয়ারকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়েছে? আয়ান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমাকে ছেড়ে ছাকে বেছে নিয়েছে। তার টাকা পয়সা, নাম যশ খ্যাতি সব আমার থেকে বেশি ভাইয়া, তাই আমাকে ছেড়েছে। তার মানে সেই মেয়ে টাকা পয়সা, নাম যশ খ্যাতি এগুলোকে ভালোবাসে, মানুষটাকে না। ভাইয়া, কিন্তু আমি ওই মেয়েটাকেই ভালোবাসি। 3 বছরের সম্পর্ক আমাদের, তাকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না। ওই মেয়ে তোর হবে, কথা দিচ্ছে। তবে তোকে কষ্ট দেওয়ার জন্য তাকে কষ্ট পেতে হবে। আয়ান আরমানের কথায় চমকে উঠল। সেটা ওর মুখে স্পষ্ট ফুটে উঠল। আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানের মুখের দিকে। আয়ান কিছুটা আমতা আমতা করে বলল, না ভাইয়া, মানে এটা সম্ভব না। আমি কাউকেই কষ্ট দিতে চাই না। এটা করলে যে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেও কষ্ট পাবে। তুমি এসব বাদ দাও ভাইয়া, আমি কিচ্ছু চাই না। যে যার মতো সুখী থাক। আরমান ভয়ঙ্কর গলায় বলল, আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি, আর তুই ভাবলি কি করে সে মেয়ে তোকে কষ্ট দিয়ে নিজে সুখী হবে? এটা আমি কখনোই হতে দেব না। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না। ফ্রেশ হ, অনেক দূর থেকে এসছিস, খাওয়া দাওয়া করে নে। আর তোর চোখে যেন আমি আর 1 ফোঁটা পানি না দেখি।
কথাগুলো বলেই আরমান আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকলো বড় ভাইয়ের চলে যাওয়ার দিকে। পরের দিন বিকালে, আজ বাড়ির পুরুষরা সব বাড়িতেই আছে। আয়ান এতদিন পর বাড়ি আসায় বাড়িতে যেন খুশির ঢল নেমেছে। সামনে এ বাড়ির বড় ছেলের বিয়ে, সামনের শুক্রবার আরমান আর মায়েশার বিয়ে। বিয়ে বলতে বড় কোনো অনুষ্ঠান করা হবে না, শুধু কাছের আত্মীয়দের নিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হবে। কারণ এখন শুধু রেজিস্টার ম্যারেজ হয়ে থাকবে, পরে অনেক বড় করে অনুষ্ঠান করে বিয়ে সারা হবে। দেশের এত বড় বিজনেসম্যানের বিয়ে বলে কথা, তাই হঠাৎ করে তো আর সব কিছু সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরমানের মত নিয়ে। বিকেলে বাড়ির বাইরে বাগানে গাজেবোতে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে। গাজেবো হলো একটি ছাউনিযুক্ত কাঠামো, যা সাধারণত বাগান, পার্ক বা খোলা জায়গায় দেখা যায়। গাজেবোর উপরে একটি ছাউনি থাকে যা রোদ বা বৃষ্টি থেকে রক্ষা করে। আর গাজেবোর চারপাশে সাধারণত কোনো দেয়াল থাকে না, এটি খোলা থাকে। শুধুমাত্র আরমান বাদে। আরমানও আজ বাড়িতেই ছিল। দুপুরের খাওয়ার পর বেরিয়ে গেছে জরুরি মিটিংয়ের জন্য। বাড়ির সবাই কিছুটা অবাক আয়ানের আচরণে, কারণ আগে আয়ান ভীষণ হাসি খুশি একটা ছেলে ছিল, এখন কেমন যেন নির্জীব গম্ভীর টাইপের হয়ে গেছে। আগে আবির, সামিরা আর আয়ান মিলে বাড়িটাকে মাতিয়ে রাখতো, কিন্তু আয়ান আর আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে। এদিকে মায়া রান্নাঘরে সকলের জন্য সিঙ্গারা বানাচ্ছে। এখন রান্নাঘর পুরো ফাঁকা, কোনো কর্মচারী নেই এখন। এই সময় তারা রেস্ট নিতে ব্যস্ত। প্রতিদিন বিকেলে অথবা সন্ধ্যায় মায়া কিছু না কিছু নাস্তা বানায়। আজ যেহেতু বিকেলে সবাই বাগানে বসে আড্ডা দিচ্ছে, তাইও ভাবলো আজকে নিজের হাতে সিঙ্গারা বানাবে। তাই মায়া কোমরে ওড়না পেঁচিয়ে নিজের কাজে লেগে পড়েছে। সিঙ্গারাতে ভরার জন্য আলুর পুর রেডি করা হয়ে গেছে, এখন আটা মাখছে। কিছুক্ষণের মধ্যেই ওর আটা মাখা শেষ হয়। ভীষণ গরম করছে এখন মায়ার। ছোট ছোট চুলগুলো বারে বারে সামনে চলে আসায় ও আটা হাতেই সরিয়ে দিয়েছে, আর তাই কপালেও কিছুটা শুকনো আটা লেগে আছে, সেটাও ভালোই বুঝতে পারছে। তাই ভাবলো আগে একবার ফ্রেশ হয়ে আসুক, তারপর বাকি কাজ সারবে। এই ভেবে মায়া রান্নাঘর থেকে বেরিয়ে গেল নিজের রুমের উদ্দেশ্যে। আর এই ফাঁকে মায়েশা প্রবেশ করলো রান্নাঘরে। ও এতক্ষণ নজর রাখছিল মায়ার ওপর। মায়া বেরিয়ে যেতেই ও রান্নাঘরে ঢুকে গেল। তারপর মুখে একটা বাঁকা হাসি নিয়ে আলুর পুরের বাটির ঢাকনা সরালো। তারপর বাটিটা তুলে নাকের কাছে নিয়ে গন্ধ শুকে বলল, ভীষণ টেস্টিও তো মনে হচ্ছে, কিন্তু সেটা আর হলো না রে মায়া। আমি থাকতে সেটা কিভাবে হতে দিই? তুই আমার শ্বশুর বাড়িতে থেকেই তাদের থেকে ভালো ভালো প্রশংসা শুনবি, আর আমি চুপচাপ তা শুনবো, দেখবো না? এটা হতে পারে না। কথাগুলো বলে একটা বাঁকা হাসি দিয়ে হাতে থাকা বাটিটা হাতে থেকে নামিয়ে রেখে লঙ্কা গুঁড়োর কৌটা হাতে নিয়ে প্রায় এক মুঠো হবে লঙ্কা গুঁড়ো তাতে দিয়ে দিল। এরপর আবারও লঙ্কা গুঁড়োর কৌটা যেখানে ছিল সেখানে রেখে হাত দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে মেখে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। তারপর আবারও যেমন ছিল তেমন করে ঢাকনা দিয়ে ঢেকে বেসিনে হাত ধুয়ে মুখে বাঁকা হাসি নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর। এদিকে মায়া কিছুক্ষণ পর ফিরে এসে আবারও নিজের কাজ শুরু করলো। আলুর পুরটা দেখে কেমন জানি রঙটা অন্যরকম লাগলো, কিন্তু ও ভাবলো যে এতক্ষণ রেখে দেওয়ার জন্য হয়তো রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাই ও চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সিঙ্গারা বানাতে শুরু করলো। কিছুক্ষণ পর মায়া সব কিছু রেডি করা হয়ে গেল। সিঙ্গারার সাথে গাঢ় দুধের চা বানিয়েছে, সব কিছু রেডি, এখন শুধু সবাইকে সার্ভ করার পালা। ঠিক তখনই রান্নাঘরে মায়েশা উদয় হলো। মুখে হাসি নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, তো নাস্তা বানানো শেষ? মায়াও হাসি মুখে বলল, আপু হয়ে গেছে, সব রেডি। আচ্ছা চল, আমি তোকে নিয়ে যেতে সাহায্য করি। আচ্ছা আপু চলো। বলেই মায়া সিঙ্গারার ট্রেটা মায়েশার হাতে ধরিয়ে দিল আর নিজে চায়ের ট্রেটা হাতে নিল। এরপর ওরা দুজন এগিয়ে গেল বাগানের দিকে। এদিকে সবাই বাগানের গাজেবোতে রাখা চেয়ারে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। মায়া মায়েশার ট্রেগুলো ওখানে মাঝখানে থাকা টেবিলে রাখলো। এই নে গরমা গরম সিঙ্গারা। এগুলো মা? এগুলো তুই নিজের হাতে বানিয়েছিস তাই তো? আমি জানি আমার মেয়ে সিঙ্গারাটা দারুণ বানায়। ওর হাতে খাবার যে একবার খাবে তাকে বারবার খেতে ইচ্ছেই করবে। মায়েশাকে পুরো কথা শেষ করতে না দিয়ে মায়েশার মা নিজের মেয়ের গুণগান করতে শুরু করলো। মায়েশা হতভম্ব হয়ে গেল। ওর মা ওটা কি করছে? ও যে একেবারে যাচ্ছে তাই ভাবে ফেসে যাবে। মায়েশা তাড়াতাড়ি ওনাকে থামিয়ে দিয়ে বলতে চাইলো, আসলে মা, আজকে সিঙ্গারাগুলো মায়া। মুনজিলা বেগম মেয়েকে একটা চোখ টিপ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মায়া তোকে সাহায্য করেছে এই কাজে, কিন্তু এগুলো তুই বানিয়েছিস আমি জানি। ঘ্রাণ শুকে বুঝতেই পারছি আমি। আহ কি সুন্দর ঘ্রাণ। মায়েশা মনে মনে বলল,
গেল রে গেল। এই মাটা না আমার ইজ্জতের 12টায় বাজিয়েছে। না, মায়া আপু তো সাহায্য করেনি। একটু আগে আমি যখন আমার ফোন আনতে ঘরে গেলাম তখন দেখলাম মাইশা আপু একা একাই আলু মাখছে। মায়া সামিরার মুখ থেকে মাইশা আলু মাখছে কথাটা শুনে একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। ভাবলো ওর চাচি যখন চাইছে নিজের মেয়ের একটু প্রশংসা করতে তখন করুক না। বললাম না আমার মেয়েটা খুবই গুণী, খুব ভালো রান্না করে। তবে বসে আছেন কেন? খেয়ে দেখুন কেমন হয়েছে। আমার মেয়েটা নিজে হাতে বানিয়েছে। মায়েশার ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। ও বুঝতে পারছে না কিভাবে ওর মাকে থামাবে। এখন নিজের ভীষণ কান্না পাচ্ছে মায়েশার। কেন যে ও এমন একটা কাজ করতে গেল, এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। আবার সামিরা বলছে যে ও নাকি ওকে দেখেছে আলু মাখতে। এদিকে মায়াও কিছু বলছে না। এখনও বুঝতে পারছে না সিঙ্গারাগুলো খাওয়া থেকে সবাইকে কিভাবে আটকাবে। আয়ন এতক্ষণে গম্ভীর গলায় বলে উঠল, 3 বছরের বন্ধুত্ব, আমার জানা মতো মাইশার রান্নার রও জানে না। মুঞ্জেলা বেগম তাড়াতাড়ি হাসি মুখে বলে উঠলেন, আরে বাবা, তুমি জানবে কি করে? তুমি তো এতদিন দেশেই ছিলে না। এত কথা বললেই খাবো কখন? আমি শুরু করেছি খাওয়া। বলেই সামিরা উঠে সিঙ্গারা নিতে চাইল, কিন্তু ওর হাত ধরে থামিয়ে দিল আবির। তার দাঁত দেখিয়ে বলল, সামিরা, তুমি জানো না বড়রা সবসময় আগে আগে বড়রা টেস্ট করুক, তারপর আমরা করব। কথাটা বলেই আবির সামিরাকে আবারও টেনে বসিয়ে দিল। ওরা দুজন পাশাপাশি বসেছিল। সামিরা এতে প্রচণ্ড বিরক্ত হলো। ও বিরক্ত হয়ে কিছু বলবে তার আগে আবির চোখ দিয়ে ইশারা দিল। শয়তানরা শয়তানের ইশারা ভালোই বোঝে, তাই সামিরা শান্ত হয়ে গেল। এরপর আবির নিজের ফোনটা ওপেন করে একটা ভিডিও চুপে চুপে সামিরাকে দেখালো, যা দেখে সামিরা প্রচণ্ড শখ হলো। এদিকে মায়া সবার হাতে একে একে চা তুলে দিতে শুরু করেছে। মায়েশা মনে মনে কুবুদ্ধি আঁটল। ও সিঙ্গারার ট্রে হাতে তুলে নিয়ে বলল,